চাকরি গেল। এত করিয়াও কৃষ্ণলাল চাকরি রাখিতে পারিল না। সকাল হইতে রাত 10টা পর্যন্ত ডাউল খুলনা প্যাসেঞ্জার, 10টা 45 কলিকাতা টাইম। টিনের সুটকেস হাতে শিয়ালদহ হইতে বারাসাত এবং বারাসাত হইতে শিয়ালদহ পর্যন্ত তাঁতের মাকুর মতো যাতায়াত করিয়া ও ক্রমাগত দত্তপুকুরের বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, বাত, বেদনা, ফুলো, কাটাঘা, পোড়াঘা, দাঁত কনকনানি, এক কথায় যত রকমের ব্যথা, শুলানি, কামড়ানো আছে সব নিমেষে চলে যাবে। আর 24 বছর এ লাইনে ওষুধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করছেন, সকলেই এর গুণ জানেন বলিয়া চিৎকার করিয়া চাকরি রাখা গেল না। সেদিন বসু মহাশয়, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু, কৃষ্ণলালকে ডাক দিয়া বলিলেন, পালমশাই, কাল রাত্রের ক্যাশ জমা দেননি কেন? আগে আগে অনেক রাত হয়ে গেল, খুলনা ট্রেন প্রায় 20 মিনিট লেট। দেখুন, আগেও আমি অন্তত 17 বার আপনাকে সাবধান করে দিয়েছি। খুলনা ট্রেন 10টা 21 স্টেশনে আসে। আমি 11:30 পর্যন্ত অফিসে বসেছিলাম শুধু আপনার জন্যে। নিতাই 2 বার স্টেশন দেখে এলো। ট্রেন রাইট টাইমে এসেছে, 1 মিনিট লেটও ছিল না। আগে বড়বাবু, শরীরটা কাল বড়ই, আপনার পুরনো কথা, ও কথা আর শুনবো না আজ। যাক, ক্যাশ এনেছেন এখন? কৃষ্ণলাল অপরাধীর মতন বড়বাবুর মুখের দিকে চাইল, বলিল, ক্যাশটা আনি গিয়ে যাই। না, একটু মুশকিল হয়েছে। আচ্ছা, আসি। হ্যাঁ, যান, আসুন। কৃষ্ণ তবুও দাঁড়াইয়া আছে দেখিয়া নৃত্যগোপাল বলিলেন, কি হলো? আগে ও বেলা দেব, ওটা বাসায় এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে। আমি যার সঙ্গে থাকি। আপনি কোথায় গিয়েছিলেন? একটু বেড়াতে বার হয়েছিলাম, ওই গোলদিঘির দিকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করিনি। কেন করিনি তাও আপনি জানেন? রাত 10টার পরেই ক্যাশ এনে দেওয়ার কথা। আপনি বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসারের কাজ করে, জানেন না যে ক্যাশ তক্ষুনি জমা দেওয়ার নিয়ম আছে? আগে 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 এরকম আরও কতবার হয়েছে বলুন দেখি? আপনার কথার উপর বিশ্বাস করা যায় না। আর বড়ই দুঃখের কথা, আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনার অনেক দোষ সহ্য করেছি আমরা, কিন্তু এবার আর নয়। আপনি এই মাসের এই কদিনের মাইনে নিয়ে যাবেন, অফিস খুললে কমিশনের হিসেবটাও সেই সঙ্গে দেবেন। যান এখন। অবশ্যই এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই। নৃত্যগোপাল বাবুকে সে যথেষ্টই বলিয়াছিল। নৃত্যগোপাল বাবুর বুড়ো কর্তাকে গিয়া পর্যন্ত ধরিয়াছিল। শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিল এই, চাকরি যখন যাইবার হয় তখন তাহাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না। মৃত্যু পথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, ধরা বাঁধা। সুতরাং চাকরি গেল। তখন বেলা 2:30। সকাল হইতে ইহাকে উহাকে ধরাধরির ব্যাপারেই এতক্ষণ সময় কাটিয়াছে, স্নান আহার হয় নাই। 25-2 রামনারায়ণ মিত্রের লেনে ঢুকিয়াই যে টিনের চালওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠ কোঠার ঠিক সামনেই আজকাল কর্পোরেশনের সাধারণ স্নানাগার নির্মিত হইয়াছে, তারই পশ্চিম কোণে 17 নম্বর ঘরে আজ প্রায় 11 বছর ধরিয়া কৃষ্ণলালের বাসা। কৃষ্ণলাল ঘরে একা থাকে না। ছোট্ট ঘরে 3টি ময়লা বিছানা মেজের ওপর পাতা। সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া আছেন, আর একজন রুমমেট ট্রামের কন্ডাক্টর। 4:30টার পর সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘন্টার জন্য বাসায় আসে এবং তারপরেই সাজিয়া গুজিয়া কোথায় বাহির হইয়া যায়। নিচে পাইস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালের সাড়া পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল, এত বেলায়? বেলাতে কি হবে, চাকরিটা গেল আজ। সে কি, এতদিনের চাকরিটা? কত করে বললুম বড়বাবুকে, তা শোনে কি কেউ? গরিবের কথা কে রাখে বলো? হয়েছিল কি? ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল বলে তুমি ক্যাশ ভেঙেছ। তাই তো, তাহলে এখন উপায়? দেখি কোথাও আবার চেষ্টা জুটে যাবে একটা না একটা। আমাদের 1 দোর বন্ধ, 1000 দোর খোলা, আমাদের অন্য মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পাইস হোটেল হইতে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীন কুণ্ডু লেনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, ও গোলাপি, গোলাপি। তাহার সাড়ায় যে বাহির হইয়া আসিল সে বর্তমানে রূপ যৌবনহীনা প্রৌঢ়া, পরনে আধময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে গাছ কয়েক কাচের চুড়ি, দুগাছা সোনা বাঁধানো পেটি,
মাথার চুলে পাক ধরিয়াছে, গায়ের রং এখনো বেশ ফর্সা। গোলাপিকে 30 বৎসর আগে দেখিলে ঠিক বোঝা যাইত গোলাপি কি ছিল আর এখন আর তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসারের পদে বহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জার কি করিয়া সহজেই ভুলিয়া যাইত। জলের মতো পয়সা আসিতে লাগিল। এই নবীন কুণ্ডু লেনেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন নতুন যৌবন, হাতেও কাঁচা পয়সা। গোলাপির তখন বয়স 16-17। রূপ দেখিয়া রাস্তার লোক চমকিয়া দাঁড়াইয়া যায়। গোলাপির মার তাতে বছরে বছরে মোটা টাকা জমে। কৃষ্ণলাল সেই হইতেই নবীন কুণ্ডু লেনের নৈশ অধিবাসী। কতকালের কথা। গোলাপির ঘরে মেহগানি কাঠের দেরাজ হইল, ঘরের দেয়ালে বিলম্বিত বড় বিলাতি কাঁচ বসানো আয়না হইল, সেখানে প্রচলিত ম্যাকাসার অয়েলের শিশির পর শিশি ভিড় জমাইয়া তুলিল, বাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষা উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে, প্রতিদিনের আয় 3 টাকা, 2.5 টাকার নিচে নয়। একদিন গোলাপির মা অভিমানের সুরে বলিল, যাই বলো বাপু, গোলাপি আমায় প্রায়ই বলে একখানা বাড়ি তার নিজের না হলে আর চলে না। আর তা কেমন কপাল কি এই এক বাড়িতে 36 জনার সঙ্গে। কেন মা, তার ভাব নাকি? কালই ঘর দেখে দিচ্ছি। কত টাকা ভাড়ার মধ্যে হবে বলো? এই আমাদের পাড়াতেই আছে। যা তুমি বলবে। 20 কি 25, 30 টাকায় একখানা ভালো বাড়ি এ পাড়াতেই আছে। তাহলে তাই না হয়? হ্যাঁ, এ আবার আমাকে জিজ্ঞেস করতে হয় মা? গোলাপিরা নতুন বাড়িতে উঠিয়া আসিল। বড় পাচি বলিল, ওগো একটু রয়ে শুয়ে নিস, দেখি যেন আবার দৌড়ি না ছেড়ে। খুব বরাত তোর, যা হোক গোলাপি। আর আমাদের ওই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গেলাসে খুলে রাখেন। কদিন বললাম একখানা ঢাকাই শাড়ি আর একটা বাজা গড়ি দাও দেয়ালে টাঙানোর, তা বুড়ো আজ 7 মাস ঘুরুচ্ছে। আজ এলে হয় একবার, ও দাঁত খুলে জলের গেলাসে ডুবিয়ে রাখা বের করে দেব। শুধু বাড়ি, গোলাপির টেবিল হারমোনিয়াম হইল, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোন সুখ গোলাপির বাকি ছিল? প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া, অবশ্য ঘোড়ার গাড়ি, কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যাসের মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। বছর কাটিয়া গেল। গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখে স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠিতা দেখিয়া তাহার মা একদিন নবীন কুণ্ডু লেনের মায়া কাটাইয়া বোধহয় উর্বশী বা তিলোত্তমা লোকে প্রস্থান করিল। জাঁকের শ্রাদ্ধ এ অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপির যৌবনে ভাটা পড়িল। কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল। দত্তপুকুরের তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল। রেলগাড়ির কামরাও নিত্য নতুন ক্যানভাসারে ভরিয়া উঠিল। যা ছিল কৃষ্ণলালের একার, তাহার মধ্যে অনেক ভাগ বসিল। পূর্বের সচ্ছলতা কমিতে লাগিল। তারপর 10-12 বছরে সুন্দরী গোলাপি কুরুপা প্রৌঢ়াতে পরিবর্তিত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে এই বাড়িটিতে থাকিতে হয়। তবুও কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলিল, গোলাপি চাকরিটা গেল। গোলাপি বিস্ময়ের সুরে বলিল, সে কি গো? বড়বাবু রাগ করেছে, কাল ক্যাশ জমা দিইনি বলে। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এখনো দোষ গেল না, তা ওরা কি করে রাখে তোমায়? কাল কোথায় গিয়েছিলে? সে খরচ নয় গোলাপি, দক্ষিণেশ্বরে সেদিন যাওয়ার দরুন দেনা ছিল, মনে নেই? কাবলির কাছ থেকে টাকা নিইনি। রাত 10টার পরে স্টেশনের গেটে আমায় ধরেছে, রুপি দেও। শেষে ভাবলাম, কি বাবা ছোড়া মারবে নাকি, ভয়ে পড়ে দিয়ে দিলাম টাকা। কাবলির দেনা ও হজম করা কঠিন। তা নেও, বেশ হয়েছে। এখন খাওয়া হয়েছে না হয়নি? আমার অদেষ্টে ঝিগিরি নাচছে, সে তো দেখতে পাচ্ছি। তখন বন্যু পাড়াগাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘরদোর বেঁধে দুজনে থাকা যাবে। তা না, তোমার বাবু কলকাতা আর কলকাতা, কলকাতা ছেড়ে আমি থাকতে পারবো না। এখন থাকো কলকাতায়, কে এখানে খাওয়ায় দেখি? জুটে যাবে, এখানেই জুটে যাবে।
অত ভাবনার কারণ নেই। তোমার এই বুড়ো বয়সের চাকরি নিয়ে তোমার জন্য বসে আছে। এখন আর কি তোমার হাত পা নেড়ে বক্তৃতা করবার গতর আছে নাকি? দেখিয়ে দেবো গোলাপি, দেখবি। ভদ্র মহোদয়গণ, এই সেই বিখ্যাত আদি অকৃত্রিম দত্তপুকুরের বাতের তেল। ইহা ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত কনখানি, কাউর, ছুলি, কাটা ঘা, পোড়া ঘা। গোলাপি হাসিতে হাসিতে বলল, থাক গো গোসাই, আর বিদ্যে দেখাতে হবে না। সবাই জানে তুমি খুব ভালো বক্তৃতা দিতে পারো। আহা, কি হাত পানারা ছিঁড়ি, যেন থিয়েটারের অ্যাক্ট করছেন। তাহলে বলো, চাকরিতে নেবে কি না? নেবে না আবার? 100 বার নেবে। আমি যাই, এখন ঝিগিরি করে নিজের পেট চালানোর বন্দোবস্ত করি। নিজেই খেতে পাবে না, তা আমায় খাওয়াবে কোত্থেকে? কি অদেষ্ট নিয়ে যে এসেছিলাম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্যত হইয়াছে দেখিয়া গোলাপি বলিল, বসো, দুটো মুড়ি চুড়ি মেখে দিই, খেয়ে একটু চা খেয়ে যাও। অগত্যা কৃষ্ণলাল বসিল, বলিল, তাহলে বক্তৃতা এখনো দিতে পারি, কি বলো? নেও, আর আদিক্ষেতা কাজ নেই। দিতে পারো তো। সত্যি কথা যদি বলি তবে তো পায়া ভারী হয়ে যাবে। কি বলো না গোলাপি? বলতেই হবে। তোমার মতো এমন কারও হয় না। আমি তো কতই দেখলাম, দাঁতের মাজনের, ওষুধের ফিরিওয়ালা আমাদের এই গলির মুখে হারমোনিয়াম গলায় বেঁধে নাচে, বক্তৃতা দেয় পোড়ার মুখোরা, কিন্তু সেসব ফিরিওয়ালা তোমার মতো নয়। কৃষ্ণলাল রাগের সুরে বাধা দিয়া বলিল, কিসের সঙ্গে কিসের তুলনা? তোকে নিয়ে আর পারিনি দেখছি। আরে তারা হলো ফিরিওয়ালা, আমরা হলুম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে যারা গান গিয়ে ঘুঙুর পায়ে দিয়ে নেচে বেড়ায়, আমরা কি সেই দলের? অপমান হয়, ও কথা আমাদের বলো না। থাক থাক, যাক যাক বাবা, ভুল হয়েছে। তুমি এখন ঠান্ডা হয়ে বসে চা খেয়ে নেও। গোলাপির মন আজ বেশ খুশি। এতদিন পরে যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর সে আবার শুনিল। 30 বৎসরের অন্ধকার কালো ছেঁড়া পর্দাটা কে টানিয়া সরাইয়া দিল। সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে, তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে আমার কাছে এসে অবশ্যই খেয়ে যাবে। এ বৃদ্ধ বয়সে না খেলে শরীর থাকবে কেন? আমায় কিছু দিতে হবে না এখন। ওই সোনার মেনেদের ঠাকুর বাড়িতে একটা ঝিয়ের দরকার, সকাল সন্ধে কাজ করব। আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব। তা তোমায় বলাও যা, না বলাও তাই। তুমি কি আসবে? তোমায় আমি চিনি কি না? কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো, তোর রোজগারে এইবার খাই দিন কত, সে স্বাদ আমার কাছে অনেক দিন থেকেই। আচ্ছা, তাহলে এখন আসি। ওবেলা হয়তো আসবো সন্ধ্যের পর। তারপর 1 মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপির বাড়ি কৃষ্ণলাল আর আসিল না। সুখের দিনে গোলাপিকে সে অনেক দিয়াছে, এখন দুঃখের দিনে বসিয়া গোলাপির অন্ন ধ্বংস করিবে, তেমন বংশে জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপি ও প্রৌঢ়া ঝিগিরি ভিন্ন, এখন তার আর কোনো উপায় নাই। মেসের ভাড়া বাকি পড়িয়াছিল 2 মাসের। মেসের অধ্যক্ষ কৃষ্ণলালকে বলিল, কে কৃষ্ণবাবু, আমাদের রেন্টটা কি হবে? আগে ক্ষেত্রবাবু, দেখতেই তো পাচ্ছেন চাকরিটা গেল, হাতে কিছু নেই। এই অবস্থায় ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া জোগাবো কোথা থেকে, সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, 2 দিন সময় নিন, তারপর আপনি দয়া করে সিট ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা দেখি। কৃষ্ণলাল পড়িল মহা বিপদে। একে খাইবার পয়সা নাই, তারপর মাথা গুজিবার যে জায়গাটুকু ছিল তাহাও তো আর থাকে না। 3 দিন কাটিয়া গেল। 2-1টি পূর্ব পরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া 2-4 আনা ধার লইয়া পাইস হোটেলের ডালে ভাতে কোনো রকমে ক্ষুধারে বৃত্তি করিয়া এই 3 দিন কাটাইল। কিন্তু 3 দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। 2 পয়সার ছাতু বা মুড়ি সারাদিন, শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে। তারপর পেট পুরিয়া জল, কলের নির্মল জল। মেসের ম্যানেজার আবার ডাক দিলেন, বললেন, হ্যাঁ কিছু হলো? আগে এখনো এই ভাবছি। আমার লোক এসে গিয়েছে, কাল মাসের 1 2 মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেও দিতে হবে। আমিও পোছা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন।
আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নেই, খাটখানা রেখে যাবেন মেসে। এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী শুক্রবার রাত 8টায়।